ঢুকতে শুরু করলো অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। প্রথম পর্যায়ে কতজনের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো? পয়লা বৈশাখ নয়, এবার ২০শে জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে, ঘোষণা দিলীপ ঘোষের। ৭ দিনের মধ্যে জানাতে হবে অভিষেকের সম্পত্তি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। মা ক্যান্টিন এবার থেকে মা আহার, আরও ১১০টি নতুন কেন্দ্রের ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। ইরানের বিধ্বংসী ড্রোন মিসাইল হামলায় তছনছ বিমানবন্দর, ভারতীয় দূতাবাসের বুক কাঁপানো আপডেট। অ্যাকশনে শুভেন্দু, এক সপ্তাহে আটক ৯০০ বাংলাদেশি, বাংলা জুড়ে চলছে মেগা ড্রাইভ। বাংলার মানুষকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, মমতার উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিদ্রোহী গোষ্ঠীর মুখ্য সচেতকের। এবার অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে ইডি, দেওয়া হলো কিসের নোটিশ? অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেকের কোনো সম্পর্ক নেই, বিরোধী দলনেতা হয়ে বললেন ঋতব্রত। বিদ্রোহী বিধায়কদের জোর ধাক্কায় এবার বেসামাল টিএমসি, দলের হ্রাস হাতছাড়া মমতার, অনাস্থা অভিষেকেই। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার। নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নাম প্রস্তাব সমর্থন ৫৮ জন তৃণমূল বিধায়কের। কোন কৌশলে মমতা অভিষেককে মাত দিলেন ঋতব্রতরা, জোড়াফুল চিহ্নের হাত বদল এখন সময়ের অপেক্ষা। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলো অ্যাকাউন্টে, কত সংখ্যক মহিলা পেলেন? খানসারের কোচিংয়ে হামলা, দেদার ভাঙচুর, চলল গুলি, ভয়ঙ্কর ঘটনা পাটনায়। বিগ ব্রেকিং, কলকাতা মেয়রের পদ থেকে আচমকা পদত্যাগ ববি হাকিমের, বড় কারণ জানালেন কুণাল। ইরানের ক্ষেপণাস্ত্রে কুয়েতে ভারতীয় নাগরিকের মৃত্যু, আমজনতা আক্রান্ত, তীব্র নিন্দা দিল্লির। ঋতব্রত এই বিরোধী দলনেতা, স্বীকৃতি স্পিকারের, মমতার হাত থেকে দলের হ্রাস নিল আসল তৃণমূল। বিজেপি নেতাদের খুনের ছক, তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে বোমা, ধৃত পঞ্চায়েতের উপপ্রধান। ছটের লাইসেন্সে ২৫টি ঘর, অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর পর প্রকাশ্যে দিল্লির হোটেলের বেনিয়ম। মমতার মা ক্যান্টিন এবার হচ্ছে মা আহার, সপ্তাহে ২ দিন ডিম, ২ দিন মিলবে মাছ। রাজ্য সরকারের মাস্টার স্ট্রোক, সীমান্ত পাহারা আরও জোরদার করতে বিরাট পদক্ষেপ। কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ ফিরহাদ হাকিমের। ভেঙে চুরমার তৃণমূল, ঘাসফুলের নিচু তলার কর্মীদের কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান অধীরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঢুকতে শুরু করলো অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। প্রথম পর্যায়ে কতজনের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো? আজ থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকা শুরু হলো ব্যাংক অ্যাকাউন্টে। অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল খুলে যাওয়ায় এবার থেকে অনলাইনেও আবেদন করা যাবে অন্নপূর্ণা ভান্ডারে। বুধবার ক্যাবিনেট বৈঠক থেকে প্রকল্পের অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, প্রকল্পে আবেদনের জন্য আগামী ৯০ দিনের সময় দেওয়া হয়েছে। যেদিন প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করবেন তার থেকে ৭-৮ দিনের মধ্যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু, এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় ভার্চুয়ালি অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। জানা যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে নদিয়া জেলার প্রায় ২,৬০,০০০ মহিলা ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকেছে। কতজনের নাম ট্রান্সফার? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ইতিমধ্যে প্রায় ২৮ লক্ষ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী জানাবেন কতজন মহিলা টাকা পেলেন। তিনি আরও জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে আগের প্রকল্প বন্ধ হয়ে যাবে। ঋতব্রত এই বিরোধী দলনেতা, স্বীকৃতি স্পিকারের, মমতার হাত থেকে দলের হ্রাস নিল আসল তৃণমূল। জল্পনায় শিলমোহর, শক্তি পরীক্ষায় পাশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী বিধায়কদের সই করা চিঠিকে স্বীকৃতি দিলেন স্পিকার রথীন্দ্রনাথ ঘোষ। অর্থাৎ এবার তৃণমূলের পরিষদীয় দলের আসল মালিকানা পেলেন ঋতব্রত ও তার সঙ্গী বিধায়করা। সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বললেন, আজ থেকে বিরোধ দল হিসেবে আমাদের যাত্রা শুরু। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের ভবিষ্যৎ কি? পালাবদলের পর থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সর্বত্র। তবে প্রথম থেকে নেতার কর্মীদের উপর ভরসা রেখেছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন,
ফের ঘুরে দাঁড়াবেন, কিন্তু দলের অন্তরে যে চোরা স্রোত বয়ে যাচ্ছে তা সম্ভবত বুঝতে পারেননি দলনেত্রীও। বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা চিঠির সই নিয়ে বিতর্কই মুহূর্তে বদলে দিয়েছে খেলা। সইকাণ্ডে মুখ খুলে বহিষ্কৃত হওয়ার পরই পাওয়ার গেমে সামিল হয়ে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। শক্তি প্রমাণে আসল তৃণমূল স্বীকৃতি পেতে বিদ্রোহীদের এক ছাতার তলায় আনতে মরিয়া হয়ে যান ঋতব্রত। কারণ বিধানসভায় আসল তৃণমূলের মর্যাদা পেতে নিয়ম অনুযায়ী প্রয়োজন নেতা আসনের 2/3 সম্মতি, অর্থাৎ 52 জন বিধায়ককে প্রয়োজন ছিল ঋতব্রতর। বুধবার বেলা 12টা নাগাদ স্পিকার রথীন্দ্রনাথ বোসের কাছে 58 জন বিধায়কের সই করা চিঠি জমা দেওয়া হয়। ভোটের উপর জানা ছিল যে আজই তৃণমূলের পরিষদীয় দলের আসল মালিকানা চলে যাবে ঋতব্রতদের হাতে। জল্পনা সত্যি করে তাই হলো। বিদ্রোহীদের চিঠিকে স্বীকৃতি দিলেন অধ্যক্ষ, অর্থাৎ এবার বিরোধী দলনেতার স্বীকৃতি পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়ল মমতার দীর্ঘ লড়াইয়ের ফসল তৃণমূল। ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে বিরোধী দলের ঘর, ঋতব্রতর হাতেই তুলে দেওয়া হয়েছে চাবি। এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ঋতব্রত। তিনি বলেন, অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূলের যে পরিষদীয় দল তাতে আর কোনো নেতা নেই। কেউ নেতা কেউ ভৃত্য তা নয়, এটা পুরোটা একটা টিম। আজ পর্যন্ত এটা 58 জন বিধায়কদের টিম, আরো 2 জন আছেন, তারা এই মুহূর্তে নেই। 6টির লাইসেন্সে 25টি ঘর, অগ্নিকাণ্ড, 21 জনের মৃত্যুর পর প্রকাশ্যে দিল্লির হোটেলে বেনিয়ম। এদেশে একটি করে অগ্নিকাণ্ড ঘটে, বহু মানুষের মৃত্যু হয় এবং সামনে আসে ঢালাও বেনিয়ম। বুধবার দক্ষিণ দিল্লির মাল্যব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 21 জন, আহত হয়েছেন 37 জন। আগুন লাগার প্রকৃত কারণ এখনো স্পষ্ট না হলেও প্রাথমিক তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দিল্লি সরকারের সংশ্লিষ্ট দপ্তর আগুনে পোড়া ফ্লারিশ হোটেলকে 6টি ঘরের অনুমোদন দিয়েছিল, যদিও সেখানে ছিল 25টি ঘর। দেশের রাজধানী শহরের সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রমরম করে চলছিল ব্যবসা। দিল্লি সরকারের বেড অ্যান্ড ব্রেকফাস্ট স্কিমে হোটেল ঘর নির্মাণের নির্দিষ্ট অনুমোদন দেওয়া হয়। নিবন্ধিত হোটেলগুলির ক্ষেত্রে 8 থেকে সর্বোচ্চ 16টি ঘরের অনুমোদন দেওয়া হয়ে থাকে। সেখানে মাল্যব্য নগরের হাউসরানি এলাকার হোটেলটি কিভাবে 28টি ঘর বানিয়ে দিনের পর দিন ব্যবসা চালালো, তাদের মদতে এমনটা ঘটল। প্রশাসনের একাংশই কি দুর্নীতির কারিগর? এইসব প্রশ্ন উঠছে। স্থানীয় বিধায়ক সতীশ উপাধ্যায়কে এই প্রশ্ন করে তিনি অভিযোগ অস্বীকার করেননি, যদিও তদন্ত চলছে বলে সাফাই দেন। বুধবার সকাল 9:45 নাগাদ 5 তলা ফ্লারিশ হোটেলের বেসমেন্টের লেমন গ্রিন নামের রেস্তোরাঁ থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে হোটেলের বিভিন্ন তলায় থাকা ঘরগুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত 10টি ইঞ্জিন, যদিও দুর্ঘটনায় অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ফ্ল্যাট দখলের অভিযোগ ঘিরে জয়প্রকাশের সঙ্গে বাড়িওয়ালার বিবাদ বাধে। আজ ফ্ল্যাটে তালা লাগানো নিয়ে দুই পক্ষের বিবাদ শুরু হয়। এ নিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়। পরে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অস্বস্তি ভাব থাকবে রাজ্যে, ঝড় বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার থেকে। রইল আবহাওয়ার আপডেট। কলকাতা, পাকিস্তান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা, যেটি রাজস্থানের ঘূর্ণাবর্ত হয়ে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং ওড়িশাতে ঘূর্ণাবর্ত শক্তি হারাচ্ছে। উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। কেরলে এবছর দেরিতে বর্ষা আসবে। 1 জুন সাধারণত কেরলে বর্ষা আসে। বৃহস্পতিবার 4 জুন কেরলে বর্ষা আসার অনুমান মৌসুম ভবনের। এবছর আন্দামানে 5 দিন আগে বর্ষা এসেছে। মৌসুম ভবনের আগে জানিয়েছিল 26 মে বর্ষা আসবে ভারতের মূল ভূখণ্ডে। অনুকূল পরিস্থিতির অভাবে বর্ষা দেরিতে আসছে ভারতে। মৌসুম ভবন জানিয়েছে আগামী 4 জুনের মধ্যে লক্ষদ্বীপ, কেরল এবং তামিলনাড়ুর বেশ কিছু অংশে ঢুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের 3-4 জেলাতে গরম এবং অস্বস্তি থাকবে। দার্জিলিং এর সমতল এলাকা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে গরম এবং অস্বস্তি থাকবে। আজ গরম এবং অস্বস্তির মাঝে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়। ভারী বৃষ্টি হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। বিজ্ঞপ্তি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং সহ উপরের দিকের জেলাগুলিতে রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। রবিবার এবং সোমবারেও বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং সহ উপরের 5 জেলাতে। তাপমাত্রা উইকেন্ডের আগেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণবঙ্গে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও গরম এবং অস্বস্তিতে ফিল লাইক টেম্পারেচার বাড়বে।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে ইডি দেওয়া হলো কিসের নোটিশ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি কালীঘাট রোডের বাড়িতে হঠাৎ হানা দেয় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় সমন দিতে হাজির ইডি। সামনের সপ্তাহে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়। সোমবার সিআইডি গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবার ফের তার বাড়িতে হাজির গেল ইডি। বুধবার বিকেলে তার কালীঘাটের বাড়িতে যান ইডির 2 আধিকারিক। ইডি সূত্রে খবর, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য তাকে নোটিশ দিতে এসেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, কিন্তু সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার হাতে নোটিশ দিতে পারেননি ইডি আধিকারিকেরা। জানা যায়, আগামী 15 জুন প্রাথমিকের মামলার তদন্তের জন্য তাকে তলব করা হয়েছে, অর্থাৎ অভিষেককে 15 জুন হাজিরা দিতে হবে ইডি দফতরে। ভেঙে চুরমার তৃণমূল, ঘাসফুলের নিচুতলার কর্মীদের কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান অধীরের। ভোটে হারের 30 দিনের মধ্যেই ভেঙে খান তৃণমূল কংগ্রেস। বিদ্রোহী 58 বিধায়কদের নিয়ে জ্বলে পুড়ে খাক মমতা অভিষেকের শিবির। তৃণমূল ভাগ হতেই ভেঙে দেওয়া হয়েছে তৃণমূলের সব কমিটি। তা নিয়ে যখন তোলপাড় চলছে, তখন এবার নিচুতলা তৃণমূল কর্মীদের কংগ্রেসে আসার আহ্বান জানালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার সাফ কথা, সাধারণ তারা তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছেন, ভোট করেছেন, মার খেয়েছেন, এখনো তৃণমূলকে ভালোবাসেন। তাদের বলছি, আপনাদের জন্য কংগ্রেসের দরজা খোলা রয়েছে। এখানেই না থেমে অধীর আরও বলেন, আপনারা আসুন, আলোচনা করে আমরা আগামী দিনে বিজেপি এবং তথাকথিত তৃণমূলের বিরুদ্ধে আমরা একজোট হয়ে লড়াই করার প্ল্যাটফর্ম গড়ে তুলব। বাংলায় বাকি বিরোধীরা দলেরা একজোটে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এর মোকাবিলা করা জরুরি, না হলে এই বাংলায় রাজনীতি বলে আর কিছুই থাকবে না। ইতিমধ্যে তৃণমূলের 80 জনের মধ্যে 58 জন বিধায়কই বিদ্রোহ করে বসে আছেন। শোভনদেব নয়, একেবারে নাটকীয়ভাবে বিরোধী দলনেতা হচ্ছেন ঋতব্রত। তা নিয়ে এখন তোলপাড় রাজনৈতিক মহল। আগামীতে তৃণমূলের প্রতীকও তৃণমূলের হাতছাড়া হয় কিনা তা নিয়ে চর্চা চলছে। অন্যদিকে তৃণমূল দুভাগ হতেই সব সাংগঠনিক পদের অবলুপ্তি হয়ে গিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ থেকে ট্রেড ইউনিয়ন, তৃণমূল যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের মতো যত ফ্রন্টাল অর্গানাইজেশন ছিল, সেখানে আর কারো কোনো পদ থাকছে না। বিগ ব্রেকিং, কলকাতা মেয়রের পদ থেকে আচমকা পদত্যাগের ইচ্ছা প্রকাশ ববি হাকিমের। বড় কারণ জানালেন কুণাল। রাজ্যের সামগ্রিক রাজনীতিতে ঐতিহাসিক পালাবদল। কয়েকদিন ধরে চলা তীব্র টালমাটাল পরিস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যেদিন তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করলেন, ঠিক সেই দিনই কার্যত দুভাগ হয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের অন্তরের তীব্র ফাটল ও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তছনছ হয়ে গেল ঘাসফুল শিবির। 3রা জুন 2026 বিকেলে দলের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। দলীয় সূত্রে খবর, ববি হাকিম নিজেই মেয়রের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা দলীয় নেত্রী। তার সেই আবেদনের সাড়া দিয়ে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন। বৈঠক শেষে তৃণমূল নেতা কুণাল ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে এই বৈঠকে ববি হাকিমের ইস্তফার বিষয়টি গৃহীত হয়েছে। ববি হাকিমের এই আকস্মিক ইস্তফার পর কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্ব কে সামলাবেন তা নিয়েও সিদ্ধান্ত হয়ে গিয়েছে। জানা গেছে, নতুন কোনো মেয়রের নাম ঘোষণা না হওয়া পর্যন্ত এখন থেকে সম্পূর্ণ পুরসভা যৌথভাবে পরিচালনা করবে পুর কমিশনার। গত বেশ কিছুদিন ধরেই রাজ্যের প্রায় সবকটি পুরসভাতেই পরিস্থিতি অত্যন্ত ডামাডোল হয়ে উঠেছিল। একের পর এক পুরো বোর্ড ভেঙে পড়ার কারণে পুরো প্রশাসন কার্যত পঙ্গু হয়ে পড়েছিল। ব্যতিক্রম ছিল না কলকাতা পুরসভাও। কলকাতার মেয়র তথা তৃণমূলের শীর্ষ স্তরের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে বারবার প্রশ্ন উঠছিল। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফিরহাদ হাকিমের এই পদত্যাগ দলের ভাঙনকে আরও ত্বরান্বিত করল। খান স্যারের কোচিংয়ে হামলা, দেদার ভাঙচুর, চলল গুলি। ভয়ঙ্কর ঘটনা পাটনায়। জনপ্রিয় শিক্ষক বিহারের ফয়সাল খান ওরফে খান স্যারের কোচিং সেন্টারে হামলা, ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়। সেখানে বেধড়ক মারধর করা হয় নিরাপত্তা রক্ষীকে। সেই সঙ্গে কোচিং সেন্টারের বাইরে কমপক্ষে 10 রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ উঠলেও তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এখনো পর্যন্ত। কোচিং সেন্টারের নিরাপত্তা রক্ষীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। পাটনার মুসাল্লাপুর ঘাটে খান স্যারের কোচিং সেন্টার রয়েছে। মঙ্গলবার রাত 11:30 নাগাদ সেখানে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। নিরাপত্তা রক্ষীকে মারধর করে ভিতরে ঢোকে দেদার ভাঙচুর চলে। কোচিং সেন্টারের বাইরে
10 রাউন্ড গুলি চলে বলেও জানা যায়। তবে ভাঙচুর হয়ে থাকলেও গুলি চলার দাবিতে এখনো সরকারিভাবে সিলমোহর পড়েনি। খবর পেয়ে গতকাল রাতে কোচিং সেন্টারে পৌঁছন খান স্যার। সমাজবিরোধীরা কোচিং সেন্টারে ঢুকে ভাঙচুর চালিয়েছে, নিরাপত্তা রক্ষীকে মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি। কোচিং সেন্টারের ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। খান স্যারের দাবি, তার কোচিং সেন্টারে হাজার হাজার ছেলেমেয়ে সম্প্রতি বিহার পুলিশ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন হয়েছিল। এরপর থেকেই হুমকি আসতে শুরু করে। খান স্যার জানিয়েছেন, 2 দিনের মধ্যে কোচিং সেন্টার উড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। অ্যাকশনে শুভেন্দু, 1 সপ্তাহে আটক 900 বাংলাদেশি। বাংলা জুড়ে চলছে মেগা ড্রাইভ। অনুপ্রবেশ রুখতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মসনদে বসার মাত্র 1 মাসও পার হয়নি, ইতিমধ্যে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টে দেশে ফেরার অপেক্ষায় জড়ো হয়েছেন প্রায় 150 বাংলাদেশি নাগরিক। গত 1 সপ্তাহে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা প্রায় 900 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে। বিএসএফ সূত্রে খবর, এই ব্যক্তিরা বিভিন্ন সময় দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে উত্তর 24 পরগনার বিভিন্ন সীমান্ত এলাকা গলে ভারতে ঢুকেছিলেন। ধৃতদের মধ্যে অনেকেই ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করছিলেন, আবার কেউ কেউ এ রাজ্যে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও নিচ্ছিলেন বলে জেরায় স্বীকার করেছেন। আটক কেন্দ্রে 350 জন চলছে বায়োমেট্রিক পরীক্ষা। বর্তমানে বাদুড়িয়া ও স্বরূপনগর সহ সীমান্ত সংলগ্ন 3টি ডিটেনশন বা আটক কেন্দ্রে প্রায় 350 জন বাংলাদেশিকে রাখা হয়েছে। সেখানে বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা তাদের সকলের পরিচয়, নথিপত্র, বায়োমেট্রিক পরীক্ষা চালাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে ওই কেন্দ্রগুলিকে থাকা নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য, খাদ্য এবং সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাইয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নিয়ম মেনে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে।